হ্যালো স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব দশম শ্রেণীর একটি পাঠ্য কবিতা অসুখী একজন। কবি পাবলো নেরুদা। কবিতাটি যুদ্ধের প্রেক্ষাপটে রচিত। যুদ্ধ কিভাবে ব্যক্তিগত জীবন তথা সমাজ জীবনকে ক্ষতিগ্রস্ত করে তার প্রতিচ্ছবি এই কবিতার মাধ্যমে আমরা দেখতে পাব। কবিতাটি আলোচনার পূর্বে কবি সম্পর্কে আমরা কিছু কথা জেনে নেব। কবিতাটি যুদ্ধের প্রেক্ষাপটে রচিত। সেই যুদ্ধটি হলো স্পেনের গৃহযুদ্ধ। কবি পাবলো নেরুদা ছিলেন একজন চিলিয়ান কবি। তার জন্ম 1904 খ্রিস্টাব্দে। প্রখ্যাত কবি ছিলেন, সাথে কূটনীতিবিদ, রাজনীতিবিদ ইত্যাদি। তার প্রকৃত নাম হলো নেকতালি রিকার্দো রেন্স বাসুয়ালতো। পাবলো নেরুদা নামটির উৎস চেক লেখক জি নেরুদা এবং পাবলো নামটির সম্ভাব্য উৎস পাবলো পিকাসো। মানুষের প্রতি ভালোবাসা নিয়ে তিনি যেমন কবিতা লিখেছেন, তেমনই লিখেছেন ঐতিহাসিক মহাকাব্য, প্রকাশ্য রাজনৈতিক ইস্তাহার। 1927 সালে চিলির সরকার তাকে রাষ্ট্রদূত করে রেঙ্গুনে পাঠিয়েছিলেন। 1971 খ্রিস্টাব্দে তাকে সাহিত্য নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। আচ্ছা, কবির বিখ্যাত গ্রন্থগুলি দেখে নাও। একটি হতাশার গান, এ পৃথিবীর আবাসভূমি, 20টা প্রেমের কবিতা, প্রাণের স্পেন, চিলির পাথর প্রভৃতি। এবার আসি মূল কবিতায়। পাবলো নেরুদার লেখা অসুখী একজন। অসুখী একজন বলতে আমরা এমন ব্যক্তিকে বুঝি যিনি সুখী নেই। আমি তাকে ছেড়ে দিলাম, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়। আমি চলে গেলাম দূর দূরে। এখানে আমি বলতে কবি নিজের কথা বুঝিয়েছেন। তাকে অর্থাৎ কবির খুব কাছের জীবন সঙ্গিনীর কথা বলা হয়েছে। তাকে অপেক্ষারত রেখে কবি যুদ্ধক্ষেত্রে চলে গেলেন। সেখান থেকে ফিরে আসবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই, তাই তিনি জানিয়ে যেতে পারলেন না কখনো আদৌ ফিরতে পারবেন কিনা। সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। কবি নিজে কথা জানলেও তার সঙ্গিনী কথা জানতো না যে যুদ্ধক্ষেত্র থেকে কবি আর কোনোদিনও নাও ফিরতে পারেন। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। মেয়েটি অপেক্ষায় রয়েছে। কবি যুদ্ধক্ষেত্রে পাড়ি দিয়েছে। কিন্তু সময় তো বয়ে চলে, সময় থেমে থাকে না কারো জন্যই। যে কোনো পরিস্থিতিতেই সময় বহমান। তাই সেভাবেই রাস্তা দিয়ে কুকুর ছন্নছাড়া অবস্থায় যেভাবে চলে গেল। এমনকি গির্জার নান, খ্রিস্টানদের ধর্মক্ষেত্র হচ্ছে গির্জা, আর নান হচ্ছে খ্রিস্টান সন্ন্যাসীদের নান বলা হয়। তাহলে গির্জার সেই সন্ন্যাসীরাও হেঁটে চলে গেল। এভাবে একটা সপ্তাহ, একটা মাস, একটা বছর, এভাবে সময় পার হতেই থাকলো। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। বৃষ্টিতে অর্থাৎ সময়ের স্রোতে, সময় বইতে বইতে কবির যে স্মৃতিচিহ্নগুলো তার আশেপাশে, তার বাড়ির লোকের কাছে, পরিবারের কাছে, আশেপাশের এলাকায় ছিল, ছড়িয়ে ছিটিয়ে ছিল স্মৃতিচিহ্নগুলো, সেগুলো ধীরে ধীরে লোপ পেতে থাকলো। ঘাস জন্মালো রাস্তায়।
তাহলে দেখা যায় যে বিশেষত মাটির রাস্তায় যখন চলাফেরা বন্ধ হয়ে যায় তখন ঘাস জন্মাতে দেখা যায়। এই লাইনটির মধ্য দিয়ে কবি বোঝাতে চাইলেন চারিদিকে যুদ্ধের ফলে এমন বিপর্যয় নেমে এসেছে, পথে হাঁটবার মতো মানুষ আর অবশিষ্ট নেই, মানুষের প্রাণহানি ঘটেছে। আর একটার পর একটা পাথরের মতো, পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার ওপর। মেয়েটি অপেক্ষারত অবস্থায় রয়েছে। ওই যে একটা সপ্তাহ, একটা মাস, বছর পেরিয়ে যেমন যাচ্ছে, সেইভাবেই আরও বছর আসছে, বছরের পর বছর পার হয়ে যাচ্ছে। কিন্তু অপেক্ষার তো সীমা থাকে। অপেক্ষা করতে করতে ধৈর্য আর বাঁধ মানছে না। মেয়েটি অপেক্ষা করে চলেছে ঠিকই, কিন্তু এই অপেক্ষার সময়টা এত দীর্ঘ, তার মনে হচ্ছে এক একটা বছর যেন এক একটা বড় পাথরের চাই মাথার ওপর কেবলই ভারী হয়ে আসছে। যত দিন যাচ্ছে, যত সময় এগোচ্ছে, তত যেন দুশ্চিন্তা ক্রমশ বাড়ছে। তারপর যুদ্ধ এলো, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। শিশু আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। তারপর যুদ্ধ এলো, অর্থাৎ সেই স্পেনের গৃহযুদ্ধের কথা বলা হয়েছে, যে যুদ্ধের জন্য কবি বাড়িঘর ছেড়ে দেশকে রক্ষা করতে গিয়েছিলেন। সেই যুদ্ধ কেমনভাবে এলো না, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। আগ্নেয় পাহাড় কি না, যে পাহাড়ে অগ্নুৎপাত হয় সেই আগ্নেয় পাহাড়, সেটি রক্তের, অর্থাৎ চারিদিকে এত মানুষের প্রাণহানি ঘটছে, যেটা চারিদিকে রক্তের বন্যা বইয়ে দিচ্ছে। এই যুদ্ধের কবল থেকে শিশুরা পর্যন্ত নিস্তার পাচ্ছে না। আর খুন হচ্ছে বাড়িরা, খুন হচ্ছে অর্থাৎ অকালেই নষ্ট হয়ে যাচ্ছে। শিশুদের মরবার বয়স হয়নি, কিন্তু তারাও বাদ পড়ছে না মৃত্যুর কবল থেকে। আর বাড়িরা, যেটা নিরাপদ স্থান প্রত্যেকটি মানুষের কাছে, সেই বাড়িরা অর্থাৎ বাড়ির সদস্য সহ বাড়িরা সব কিছুই নষ্ট হয়ে যাচ্ছে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। সেই মেয়েটি অর্থাৎ কবির সেই স্ত্রী বা প্রেমিকা, সেই মেয়েটির মৃত্যু হলো না। এখানে মেয়েটির মৃত্যু হলো না বলতে তাদের ভালোবাসার মৃত্যু হলো না বুঝিয়েছে। কারণ ভালোবাসা চিরন্তন, ভালোবাসার মৃত্যু কখনো হয় না। ব্যক্তির মৃত্যু হতে পারে, তাই সেই অর্থেই এখানে বলা হয়েছে যে সেই মেয়েটির মৃত্যু হলো না। সমস্ত সমতলে ধরে গেল আগুন। শান্ত হলুদ দেবতারা, যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। তাহলে সমস্ত সমতল অর্থাৎ সমভূমি, যেখানে মানুষের আবাসস্থল, সেই সমভূমিতে আগুন লেগে গেল। চারিদিকে ধ্বংস হতে শুরু করলো সব। শান্ত হলুদ দেবতা, দেবতার মূর্তি স্থির, তাই তাকে শান্ত বলা হয়েছে, এবং হলুদ বোঝানো হয়েছে প্রাচীনত্ব বোঝাতে। হলুদ রং প্রাচীনত্বের প্রতীক, তাই দেবতার মন্দিরে ঈশ্বরের মূর্তিগুলি বহু প্রাচীনকাল থেকে থাকে। তাহলে সেই শান্ত হলুদ দেবতারা কি করছিল না, হাজার হাজার বছর ধরে, কয়েকশো বছর ধরে একইভাবে একই জায়গায় রয়েছেন। যেন মনে হচ্ছে তারা ধ্যানমগ্ন হয়ে আছে, ধ্যানে ডুবে আছে। কিন্তু এই যুদ্ধ আসার ফলে তারাও রেহাই পেল না। সেই মন্দির থেকে টুকরো টুকরো হয়ে সেই মূর্তির খণ্ড খণ্ড পড়তে শুরু করলো। তারা আর স্বপ্ন দেখতে পারল না।
তাহলে সেই দেবতাদের দেখে যেন মনে হয় তারা স্বপ্নে বিভোর ধ্যানমগ্ন, সব স্বপ্ন ভেঙে গেল। আমরা ঈশ্বরের পুজো করি সমস্ত বিপদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, কিন্তু এমন যুদ্ধ এসেছে যে ঈশ্বর নিজেকে পর্যন্ত বাঁচাতে পারছে না, তাদের স্বপ্ন ভেঙে যাচ্ছে। সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা চিমনি, প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। তাহলে কবি এত খারাপ সময়ে দাঁড়িয়েও তার জীবনের সুন্দর মুহূর্তগুলি মনে করছে। কি মুহূর্ত? না, তার পরিবারের সঙ্গে, কাছের মানুষের সঙ্গে কাটানো সেই সুন্দর মুহূর্তগুলি। সেই মিষ্টি বাড়ি, প্রত্যেকের বাড়ি আমাদের কাছে সুন্দর। সেই মিষ্টি বাড়ি, বারান্দা, কবির বাড়ির যে বারান্দা রয়েছে সেখানে ঝুলন্ত বিছানা, অর্থাৎ দোলনা জাতীয় কিছু যেখানে বিশ্রাম নেওয়া যায়, সেই ঝুলন্ত বিছানায় কিভাবে ঘুমাতেন, কিভাবে গোলাপি গাছ, অর্থাৎ পাতাবাহারের গাছ হয় না নানা রকম রঙের, সেই পাতাবাহারের গাছ গোলাপি রঙের কবির বাড়িতে ছিল, সেটার কথাও কবি মনে করেছেন। আর মনে করেছেন ছড়ানো করতল, ছড়ানো অর্থাৎ ছড়িয়ে আছে এমন খোলামেলা, করতল মানে হাতের তালু। হাতের তালু মুঠো থেকে ছড়িয়ে দিলে চারিদিকে পাতা হয়ে যায় না, সেই রকমই বড় সড়ো একটি চিমনি কবির বাড়িতে ছিল। আর ছিল প্রাচীন জলতরঙ্গ, প্রাচীন অর্থাৎ অনেক দিনের পুরনো, আর জলতরঙ্গ একটি বাদ্যযন্ত্র। এগুলি কবির বাড়িতে ছিল, খুব যত্নে এগুলি আগলে রাখা ছিল কবির বাড়ির মধ্যে। সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। তাহলে সেই সব কিছুই যা এতদিন সাজিয়ে রাখা ছিল, মনের মধ্যে যত্নে আগলে রাখা ছিল, সেগুলো কিন্তু আর বাঁচিয়ে রাখা গেল না, সেগুলো সবই চূর্ণ হয়ে গেল, আগুনে ঝলসে গেল। এরপর দেখো, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা, রক্তের একটা কালো দাগ, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। তাহলে যেখানে শহর ছিল, জনবসতি ছিল, সেখানে শহরের কোনো চিহ্নই আর দেখা যাচ্ছে না, কেবলই কাঠকয়লা অর্থাৎ জ্বালানি অর্ধেক পুড়ে যাওয়ার পর যে অবশিষ্ট থাকে, কালো হয়ে যায়, অথচ ভেতরে জ্বালানি অবশিষ্ট আছে, এমন হয়ে পড়ে রইল। এছাড়াও পড়ে রইল দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা, অর্থাৎ পাথরের যে মূর্তিগুলো থাকে সেগুলো খণ্ড খণ্ড হয়ে এমন বিভৎস, এমন কুৎসিত আকার ধারণ করেছে যে সেটা যে আসলে কিসের মূর্তি তার কল্পনা করা যাচ্ছে না। রক্তের কালো দাগ, কারণ চারিদিকে মানুষের প্রাণহানি ঘটেছে, তা সেই রক্ত শুকিয়েই সারা শহর জুড়ে রক্তের কালো দাগ তৈরি হয়েছে। আর সেই মেয়েটি, অর্থাৎ কবির অপেক্ষায় থাকা মেয়েটি, কবির অপেক্ষাতে এখনো পর্যন্ত রয়েছেন। অর্থাৎ ভালোবাসা চিরকালীন, ভালোবাসার কখনোই মৃত্যু হয় না, সেই মেয়েটির ভালোবাসা অপেক্ষা চিরকালীন থেকে যাবে। তাই জন্যই সেই মেয়েটি এখনো অপেক্ষায় রয়েছে বলে বলা হয়েছে। এই পর্যন্তই আজকের কবিতার আলোচনা ছিল। পরবর্তী ভিডিওতে অসুখী একজন এই কবিতার প্রশ্নোত্তরগুলি আলোচনা করা হবে।